হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আমি দিব্যেন্দু সর্দার, কম্পা একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, আজ আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম কথা, টপিকটা কি? টপিকটা আমাদের অপশনাল অ্যানথ্রোপোলজি। তো অপশনাল অ্যানথ্রোপোলজির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তো তোমরা জানো WBCS, গ্রুপ AB এবং IAS এক্সাম ক্লিয়ার করতে গেলে অপশনাল অ্যানথ্রোপোলজি একটা প্রিওরেবল পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো চলো আমরা শুরু করি আমাদের টপিক। আমাদের টপিকটা হচ্ছে কোয়েশ্চেন পপুলেশন কন্ট্রোল। দেখো, পপুলেশন কন্ট্রোল অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল এসছিল কবে? অ্যানথ্রোপোলজিতে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, মনে রাখবে 2005। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2005 না 2007 এসেছিল, 2007 এসেছিল পপুলেশন কন্ট্রোল। কোয়েশ্চেনটা কি আসছে? কোয়েশ্চেনটা দেখো, give a critical appraisal of biological consequences of, question হচ্ছে give a critical appraisal of biological consequences of population control and human welfare। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটার মার্ক আছে কত মার্ক আমাদেরকে দেখতে হবে। কোয়েশ্চেনটা ভালো করে দেখো, এটা হচ্ছে 15 মার্কসের একটা কোয়েশ্চেন। এসেছিল কবে? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2007 একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো দেখো, এবার আমরা বুঝবো কোয়েশ্চেনটা কি বলা আছে। দেখো, বায়োলজিক্যাল কনসিকুয়েন্সেস অফ পপুলেশন কন্ট্রোল অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। তো তোমরা জানো আমাদের ভারতবর্ষ হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করতে পারছে না। তো ভারতবর্ষে যেটা হচ্ছে, ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে জনবিস্ফোরণ, অর্থাৎ ক্রমাগত কিন্তু জনসংখ্যা বেড়েই চলেছে। কিভাবে পপুলেশনকে আমরা কন্ট্রোল করতে পারি এবং হিউম্যান ওয়েলফেয়ার, এই টপিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 2007 পরে কোশ্চেনটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি WBCS, এটা কিন্তু আসতে পারে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2020 অথবা 21, এটা আসতে পারে, বহুত ইম্পর্টেন্ট। তো দেখো, এবার আমরা শুরু করব। তাহলে শুরু করার সময় বায়োলজিক্যাল কনসিকুয়েন্সেস অফ পপুলেশন কন্ট্রোল। তো এর মধ্যে আমাদের কতগুলো মেথডকে আমরা হচ্ছে আনতে পারি, মানে কতগুলো মেথডের মাধ্যমে আমরা পপুলেশনকে কন্ট্রোল করতে পারি। কিছুটা ফিজিক্যাল মেথড কিছু আছে, কিছুটা আছে আর্টিফিশিয়াল মেথড। তো চলো এক এক করে আমরা ডিসকাস করব, ঠিক আছে? প্রথম কথা, অন দ্য হেলথ ম্যাটার। দেখো, অন দ্য হেলথ ম্যাটার, আচ্ছা, 1 নাম্বার অন দ্য কন্ট্রাসেপটিভ ম্যাটার। আমি প্রথম যেটা আসবো অন দ্য কন্ট্রাসেপটিভ মেথড। আমরা প্রথম যেটা আসবো সেটা অন দ্য কন্ট্রাসেপটিভ মেথড। তাহলে কন্ট্রাসেপটিভ মেথডের মধ্যে, ঠিক আছে, আমাদের ফার্স্ট যেটা আমাদের আসছে সেটা মনে করো ব্যারিয়ার মেথড। ফার্স্ট যেটা আসছে আমাদের, ফার্স্ট যেটা আসছে সেটা মনে করো ফার্স্টে আসছে হচ্ছে ব্যারিয়ার মেথড। ব্যারিয়ার মেথড। তা ব্যারিয়ার মেথডের মধ্যে কিভাবে আমরা পপুলেশনকে কন্ট্রোল করতে পারি? প্রথম কথা,
ফার্স্ট যেটা দিয়ে আমরা পপুলেশনকে কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে কন্ডোম। কন্ডোমটা হচ্ছে একটা ল্যাটেক্সের চাদর, ঠিক আছে? কন্ডোমটা হচ্ছে একটা ল্যাটেক্সের চাদর। এটা হচ্ছে মেল কন্ডোম। প্রত্যেকটা কিন্তু আঁকতে হবে, WBCS অথবা ISA প্রত্যেকটা পিকচার কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। এটা হচ্ছে ফিমেল কন্ডোম, উপরেরটা মেল কন্ডোম, এটা ফিমেল কন্ডোম। আচ্ছা, একটা আছে সার্ভাইকাল ক্যাপ, ভোল্ট ক্যাপ, একটা চওড়া, মনে রাখবে এটা চওড়া, এটা চওড়াটা, আর একটা চওড়া কম। হ্যাঁ, একটা আছে ভোল্ট ক্যাপ, ভালো করে দেখো, ঠিক আছে? সার্ভাইকাল ক্যাপ, ভল্ট ক্যাপ। তাহলে এটা হচ্ছে মেল কন্ডোম। আচ্ছা, এটা হচ্ছে ফিমেল কন্ডোম। আচ্ছা, এটা হচ্ছে কি সার্ভাইকাল ক্যাপ। আচ্ছা, এটা কি আসছে? এটা আসছে ভল্ট ক্যাপ। এইগুলোর মাধ্যমে আমরা বেরিয়ার মেথড, অর্থাৎ কি মানুষ যখন তার জনন প্রক্রিয়া সম্পন্ন করবে অর্থাৎ মেটিং করবে, তখন পুরুষদের ক্ষেত্রে তারা মেল কন্ডম ইউজ করবে, অথবা মেয়েরা তারা ফিমেল কন্ডম ইউজ করতে পারে, ভল্ট ক্যাপ ইউজ করতে পারে, সার্ভাইকাল ক্যাপ তারা ইউজ করতে পারে। এগুলোর মাধ্যমে কিন্তু নর্মালি কিন্তু হচ্ছে বেরিয়ার মেথডের মাধ্যমে পপুলেশনকে কন্ট্রোল করা সম্ভব, নাম্বার 1। নাম্বার 2, এবার আমরা আসব একটু ডিটেলসে। এবার আমরা আসব। তাহলে প্রথম কথা, যে বেরিয়ার মেথড আমরা আলোচনা করলাম। আচ্ছা, এরপর আমাদের নেক্সট যেটা আলোচনা সেটা দেখো IUD। প্রত্যেকে দেখো IUD টার্মটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। IUDটা কি? দেখো ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। দেখো ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ইন্ট্রা ইউটেরাইন, ভালো করে দেখো। ইউটেরাইন মানেটা কি? ইউটেরাইন টার্মটা অ্যাসোসিয়েটেড উইথ ইউরেটার অর্থাৎ কি জরায়ু, যার মধ্যে বাচ্চাটা থাকে। কার মধ্যে বাচ্চাটা থাকে? আফটার ফার্টিলাইজেশন জরায়ুর মধ্যে বাচ্চাটা থাকে। তাহলে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাহলে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসকে আমরা সম্পর্কে আমরা বিস্তারিত আমরা আলোচনা করব। তাহলে প্রথম কথা, প্রেজেন্ট 3 ভাগে আমরা এটাকে ভাগ করব। নর্মাল প্রথম ওয়ান হচ্ছে প্রেজেন্টলি অ্যাভেলেবেল, যেটা আছে প্রেজেন্টলি অ্যাভেলেবেল, যেটা আছে দেখো লিপেন্স লুপ, লিপেন্স লুপ হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা প্রেজেন্টলি অ্যাভেলেবেল। এটা হচ্ছে লিপেন্স লুপ, এটা আমরা ইউজ করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 যেটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে কপার রিলিজিং IUD। ভালো করে দেখো, কপার রিলিজিং IUD। কপার মানে কি? কপার আয়ন রিলিজিং IUD, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কপার রিলিজিং IUDর মধ্যে আমাদের দুটো টার্ম আমরা দেখব। দেখো কপার টি, আচ্ছা কপার 7, আচ্ছা মাল্টিলোডা, দেখো মাল্টিলোডা 375। এগুলো এবার আমরা পিকচারটা দেখব। কপার টি, কপার 7 আর মাল্টিলোডা 375। এবার আমরা পিকচারটা দেখব, ঠিক আছে? চলো, ওকে। প্রথম কথা, কপার টি, কপার 7 এবং মাল্টিলোডা 375 কিভাবে আমাদের পপুলেশনকে কন্ট্রোল করতে আমাদের হেল্প করছে সেটা আমরা দেখব ফার্স্ট অফ অল। চলো,
আমরা পিকচারগুলোকে ফার্স্ট দেখব। তো ফার্স্ট প্রথম যে পিকচারটা দেখব, কপার টির পিকচারটা কেমন দেখো। এটা হচ্ছে কপার টির পিকচার, আঁকতে হবে বিসিএস এবং আইএসএ। আচ্ছা, মনে রাখবে ধার কাটাগুলো কিন্তু বাইরের দিকেই হবে। এটা হচ্ছে মাল্টিলোডা 375। এটা কি? এটা হচ্ছে কপারটি। ভালো করে দেখো, মাল্টিলোডা 375 কপারটি। এইবার এগুলো কিভাবে কাজ করে ভালো করে দেখো, মন দিয়ে দেখো কিভাবে কাজ করছে, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। আচ্ছা, দেখো এটা হচ্ছে আমাদের ইউটেরাস। এটা কি? এটা হচ্ছে ভ্যাজাইনা। এইবার যখন সঙ্গমটা হবে, পেনিসটা তো এখান থেকে ঢুকবে, তাহলে এর ভিতরে কি হবে? এর ভিতরে স্পামগুলো ভরে যাবে। আফটার সঙ্গমের ঠিক পরে, আফটার মিটিংয়ের পরে এই হচ্ছে ইউটেরাসের ভিতরে হচ্ছে সমগ্র স্পাম বা স্পারমাটোজোয়াগুলো ভরে যাবে। ভরে যাওয়ার পরে এখানে দুটো থাকবে ওভারি থেকে যেটা রিলিজ হবে ওভাম, সেটা কালেক্ট করে এই রকম জায়গায় ফার্টিলাইজেশনটা হবে। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলারি অ্যান্ড অ্যাম্পুলারি ইসথামাস জাংশন। আমার এগুলো এত লাগবে না, আমাদের যেটা লাগবে অ্যানথ্রোপোলজিতে সেটা হচ্ছে কপারটিকে আমরা কিভাবে প্রতিস্থাপন করব। কপারটিকে ভ্যাজাইনা দিয়ে প্রতিস্থাপন করা হবে এইভাবে। ভালো করে দেখো কপারটিকে। তুমি যদি হচ্ছে 2018 থেকে এটা রুলস হয়েছে, যারা নর্মাল গভর্নমেন্ট হসপিটাল থেকে যারা ডেলিভারি করাবে, আফটার ডেলিভারি তাদের কিন্তু ইউটেরাসের মধ্যে কপারটিটা কিন্তু অটোমেটিক সেট করে দেওয়া হচ্ছে। কারণ প্রথমে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর আগামী 5 বছরের পরে, 5 বছরের মধ্যে কোনো বাচ্চা আর সেই মহিলাটার কনসিভ করতে পারবে না। এটাই হচ্ছে আলটিমেট বিষয়। তাহলে কপারটিটা প্রতিস্থাপন হবে এইভাবে। এইবার মনে করো হাজব্যান্ড এবং ওয়াইফ মেটিং করছে, মেটিং করার পরে এর মধ্যে যাবে কি? স্পাম। কপারটি অর্থাৎ তামার এই যে কপারটি থেকে কপার আয়ন রিলিজ হবে। রিলিজ হওয়ার পরে কপার আয়ন এই স্পামগুলোকে ড্যামেজ করে দেবে। অর্থাৎ উইদাউট এনি ব্যারিয়ার বা উইদাউট এনি প্রোটেকশন কোনো কাপল যদি মেটিং প্রক্রিয়া সম্পন্ন করে, সেক্ষেত্রে মহিলাটার কোনো কনসিভ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। ক্লিয়ার? যে কথাগুলো বললাম ক্লিয়ারও না? কপারটি প্রতিস্থাপন করার পরে কপারটি থেকে যে কপার আয়নটা রিলিজ হবে, সেই কপার আয়নটা এই যে মেটিংটা করছে কাপল, মেটিংটা করার পরে যে সিমেন্টটা বেরোবে, সেই সিমেন্টের মধ্যে যে স্পামগুলো থাকবে, সেই স্পামটাকে কপার আয়নটা ড্যামেজ করে দেবে। অর্থাৎ এর ভিতরটাকে ড্যামেজ হয়ে যাবে। ক্লিয়ার না? এইভাবে কিন্তু আইইউডি কাজ করলো। নেক্সট আরেকটা আইইউডি কি আসবে? চলো নেক্সট আমাদের হাতে আরেকটা আইইউডি আছে, দেখো সেটা হচ্ছে হরমোনাল আইইউডি, মোস্ট ইম্পর্টেন্ট। চলো এটা আমি মুছে দিলাম। বলেছিলাম আইইউডি 3টে প্রেজেন্টলি অ্যাভেলেবেল একটা আছে। আচ্ছা, এইবার আমাদের হাতে যেটা আসবে সেটা হচ্ছে হরমোনাল আইইউডি। দেখো হরমোনাল আইইউডি, তা হরমোনাল আইইউডির মধ্যে অর্থাৎ ইঞ্জেকশনের মাধ্যমে কি
কোন কোনগুলো আছে ভালো করে দেখে নাও। দেখো LNG-20 এ একটা ইঞ্জেকশন বা একটা হরমোনাল ইঞ্জেকশন আছে, যেটা যদি আফটার কিন্তু মানে মেটিং করার পরে ইঞ্জেকশনটা নিলে আর কনসিভ হবে না। LNG-20। আর একটা আছে প্রজেস্টার্ড, এই দুটো ইঞ্জেকশন ভালো করে দেখো। এদের কম্পোজিশন কি দেখো, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন কম্বিনেশন। দেখো ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন। দেখো ইস্ট্রোজেন বানটা কিন্তু আগে অন্যরকম ছিল, OES ছিল, এখন ওটাকে দেওয়া হবে না। যেমন কালার আগে ছিল COLOUR, এখন OR হয়ে গেছে, সেরকমই ব্যাপার। ইস্ট্রোজেন এখন ESTROGN, ইস্ট্রোজেন মানে প্রজেস্টেরন কম্বিনেশন। এই দুটো হরমোনাল, জাস্ট নাম দুটো লিখে দিতে হবে। আচ্ছা এবার আমরা আসবো কি দেখো, এবার আমরা আসবো ট্যাবলেট। অনেকে ট্যাবলেট খায় না, মেটিং করার পরে তো অনেকে ট্যাবলেট খায়, কিন্তু ট্যাবলেটটা খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ট্যাবলেট খাওয়াটা কিন্তু উচিত নয়। দেখো কি আসবে, আচ্ছা ওটা কি পিল, পিলের নাম কি ওসিপি বলতে কি, ওসিপি বলতে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এটা বাহ্যিকভাবে খাওয়া হয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তাই ওসিপি। ক্লিয়ার? চলো ওকে। কোন কোন ট্যাবলেটগুলো আমাদের বাজারে পাওয়া যায় দেখো, আইপিল, দেখো নরভ্যান, দেখো আনওয়ান্টেড 72, এটা অনেকেই জানো, আনওয়ান্টেড 72 ভালো করে দেখো। আর একটা ট্যাবলেট পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট একটা ট্যাবলেট, সহেলি একটা ট্যাবলেট, হচ্ছে পিল, ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই ট্যাবলেটটা খেলে কিন্তু কনসিভ করবে না। সহেলি, আনওয়ান্টেড 72, নরভ্যান, আইপিল এটসেট্রা, এগুলোকে ইউজ করা যেতে পারে। ঠিক আছে ওকে। চলো নেক্সট এবার আমরা আসবো পার্মানেন্ট কন্ট্রাসেপশন। অর্থাৎ কি, এত পিল ইউজ করা যাবে না, এত ব্যারিয়ার ইউজ করা যাবে না, এত কিছু ইউজ করা যাবে না, একদম পার্মানেন্টলি পুরো বন্ধা হয়ে যেতে হবে। দুটো প্রক্রিয়া। এটা মেয়েদের ক্ষেত্রে হয়, ছেলেদের ক্ষেত্রে হয় না, মানে ম্যাক্সিমামই হয় না বলবো না, হয় বাট কোনো ছেলে করায় না। ঠিক আছে, এটা মেয়েদের ক্ষেত্রে হয়, যাকে বহুল প্রচলিত নাম হচ্ছে লাইগেশন। তোমরা জানো এটা হচ্ছে একটা বহুল প্রচলিত নাম, এটা হচ্ছে পার্মানেন্ট স্টেরিলাইজেশন। দেখো পার্মানেন্ট স্টেরিলাইজেশন অর্থাৎ কি, স্থায়ী বন্ধাত্মকরণ। বাংলাটা কি দেখে রাখো, বাংলাটা হচ্ছে স্থায়ী বন্ধাত্মকরণ, এটা বাংলা, স্থায়ী বন্ধাত্মকরণ। তাহলে স্থায়ী বন্ধাত্মকরণের মধ্যে আমরা দুই ভাগে নরমালি ভাগ করতে পারি। একটা হচ্ছে ভ্যাসেকটমি, নাম্বার 1। নাম্বার 2 আমরা আসতে পারি টিউবেকটমি। ভ্যাসেকটমি নাম্বার 1, টিউবেকটমি। আচ্ছা ভ্যাসেকটমিটা কাদের হয় দেখো, ভ্যাসেকটমিটা হচ্ছে মেলদের হয়, ছেলেদের যেটা হয় সেটা হচ্ছে ভ্যাসেকটমি। আচ্ছা টিউবেকটমিটা কাদের হয়, টিউবেকটমিটা ফিমেলদের হয়, এটার নামই লাইগেশন। তোমরা যে লাইগেশন টার্মটার সঙ্গে জড়িত, এটা লাইগেশন। মনে করো একটা কাপেলের দুটো ছেলে মেয়ে ধরলাম, তারা সিদ্ধান্ত নিল আমরা আর ছেলে মেয়ে চাই না, আমাদের দুটো ছেলে মেয়ে এটাতেই আমরা খুশি, ধরো সিদ্ধান্ত নিল। এইবার কি মেয়েটা লাইগেশন করিয়ে আসলো, অর্থাৎ কি, অর্থাৎ তুমি উইদাউট ব্যারিয়ার কোনো কিছু ইউজ করতে হবে না, তুমি অবাধে তুমি সংগম করতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো চান্স নেই কি হওয়ার, মেয়েটা কনসিভ করতে, অর্থাৎ অন্তঃসত্ত্বা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবার আমরা আসবো, প্রথমে আমরা ভ্যাসেকটমিটা আসি। যদি কোনো ছেলে ভ্যাসেকটমি করায়, অর্থাৎ
তার বলছি আলোচনাটা অবশ্যই করব, খুবই ইম্পর্টেন্ট। দেখো পিকচার কিন্তু আঁকতে হবে, কারণ আমার অ্যানথ্রোপোলজি নোট থেকে শুরু করে অ্যানথ্রোপোলজি বিষয়গুলো কিন্তু একদম ডিফারেন্ট বলে দিলাম, মানে পিকচার ছাড়া কিন্তু কোনো হবে না। দেখো কীভাবে কীরকমভাবে আঁকছি, এইভাবেই তোমাদের বিসিএস আঁকতে হবে, সেম জিনিস আঁকতে হবে। ক্লিয়ার? দেখো ক্লিয়ার? আচ্ছা, এই দুটো কি টেস্টিস, এটা পেনিস পেনিস আর এটা গ্ল্যান্স প্যানিস। তাহলে দেখো মাঝখানটাকে কেটে দেওয়া হলো, কি দেওয়া হলো? কেটে দেওয়া হলো। দেখো এখানে কেটে দিয়ে সুতো দিয়ে বেঁধে দেওয়া হলো, কেটে দিয়ে সুতো দিয়ে বেঁধে দেওয়া হলো। ক্লিয়ার? দেখো এই পিকচারটা আঁকতে কিন্তু কোনো সময় লাগলো না, খুব কম সময় লাগলেও কিন্তু আমাদের আঁকতে হবে। এটা কি টেস্টিস, দেখো এটা হচ্ছে গ্ল্যান্স প্যানিস, পেনিস। ওকে, ব্যাস। এইটা কি আর নাম লেখার দরকার নেই, এটা কাউপার্স গ্ল্যান্ড ফ্ল্যান্ড অনেক কিছু আছে, সেমিনাল ভেসিকল কাউপার্স গ্ল্যান্ড, লাগবে না ওগুলো নাম লেখা, শুধু এটার নাম লিখে রাখো ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স মনে রাখবে। ভাস ডিফারেন্সটাকে কাটা হচ্ছে, ব্যাস, তাই নাম কি ভ্যাসেকটমি। এবার মেয়েদেরটা দেখে নি কি হচ্ছে, মেয়েদেরটা দেখবো। দেখো হয়ে গেল নর্মাল। এই এই কাটা হচ্ছে কোনটা? ফ্যালোপিয়ান টিউব। কারণটা কি, এখান থেকে যে ওভামটা বেরোবে, দেখো এখান থেকে ওভামটা বেরোবে, সেই ওভামটাকে এ তো কালেক্ট করে তো নিয়ে যাবে, তারপর এর ভিতরে থাকবে তো স্পাম, ফার্টিলাইজেশন হবে এই জায়গা, এই পার্ট দুটোতে, মানে এখান থেকে এটা তো ভ্যায়ান, এটা তো জনি, এখান থেকে ঢুকবে কি স্পাম ঢুকবে, আর ওভামটা তো এটা তো গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বাশয়, এখান থেকে ওভাম যেটা বেরোবে সেটা কালেক্ট করবে ফিমব্রি, কালেক্ট করে নিয়ে যাবে। তার মানে এই দুটো জায়গাকে কেটে দেওয়া হচ্ছে, মানে কেটে দেওয়া হচ্ছে কি ফ্যালোপিয়ান টিউব, ব্যাস, ফ্যালোপিয়ান টিউব। পরিষ্কার? তো এই দুটো পিকচার কিন্তু আঁকতে হবে বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট। অ্যানথ্রোপোলজিতে যদি পিকচার ছাড়া যদি পড়াশোনা করো, কারণ অ্যানথ্রোপোলজি কেন এত ফেমাস, কি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, কি ইউপিএসসি বোথ এক্সামিনেশন, অ্যানথ্রোপোলজি দিয়ে মোর দ্যান 60% ইউপিএসসি, মোর দ্যান কিন্তু 70% to 80%, মোর দ্যান সবই কিন্তু অ্যানথ্রোপোলজিতে ম্যাক্সিমাম যেটা বেরোচ্ছে সবই ডাব্লিউবিসিএসে গ্রুপ এবি ম্যাক্সিমাম অ্যানথ্রোপোলজি দেবে, ম্যাক্সিমাম প্রায় 70%। তার কারণটা কি? কারণটা হচ্ছে এত ফেমাস, দ্য ইউনিক সাবজেক্ট, দ্য অনলি ওয়ান ডিরেক্ট কোশ্চেন কমন ডিউ টু এর কিন্তু কোনো ইন্টারনাল কোশ্চেন নেই। কারণটা কি? কারণটা হচ্ছে যেটাই কিন্তু সিলেবাস ডিএড স্যাক্রেড কমপ্লেক্স, প্যালোলিথিক লোয়ার প্যালোলিথিক, ডিরেক্ট কোশ্চেন কমন, এক নাম্বার। দু নাম্বার কি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আছে ডায়াগ্রাম এবং পিকচার। এই জন্য অ্যানথ্রোপোলজি এত ফেমাস। এই পিকচারটা আঁকতে সময় লাগবে না, এক দুবার প্র্যাকটিস, কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। তাহলে যখনই এটা হচ্ছে পার্মানেন্ট স্টেরিলাইজেশন, অর্থাৎ স্থায়ী বন্ধাত্মকরণ, ছেলেরা সাধারণত করে না, মেয়েরা করে, এটা মেয়েদের ক্ষেত্রে হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় না বলবো না, অবশ্যই হয়। এই হচ্ছে আজকের ক্লাস, ছোট্ট টপিক, 15 মার্কসের কোশ্চেন। 2007 এসেছিল, তারপরে এখনো পর্যন্ত কিন্তু আসেনি কোশ্চেনটা। ডাব্লিউবিসিএস 2007 এসেছিল, বিগত 13 বছরে আসেনি, আসবে কোশ্চেনটা, দিয়ে দেবে খুবই সম্ভব। 20 নত 21 আশা করছি, সম্ভাবনা প্রবল। জিনিসটা পড়িয়ে দিলাম, এর উপরে নোটটা দেওয়া হবে বাংলা ইংলিশ বোথ ভার্সান,
সেই নোটটাকে তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করে এক্সাম দিতে হবে। কম্পা একাডেমিতে অপশনাল অ্যানথ্রোপোলজি ক্লাস হচ্ছে, মোট 4টে ব্যাচ চালু হয়েছে। 3টি ব্যাচ WBCS এর জন্য, একটা ব্যাচ IS এর জন্য। যদি কেউ মনে করো অপশনাল অ্যানথ্রোপোলজিটা খুব সহজ সরলভাবে, পুরো কম্প্যাক্টভাবে, পুরো সম্পূর্ণ সিলেবাস ওরিয়েন্টেড আমি তৈরি করব, তাহলে উপরেই তোমরা নাম্বার পেয়ে যাচ্ছ আমার, সেই নাম্বারে ফোন করবে, কন্ট্যাক্ট করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে, করে তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো। অপশনাল অ্যানথ্রোপোলজির যে ব্যাচ আছে বা স্যার ফ্যাসিলিটিসগুলো পরপর আমি বলে দিচ্ছি, একবার শুনে নাও। তো অপশনাল অ্যানথ্রোপোলজি হচ্ছে প্রাথমিক পর্যায়ে স্টুডেন্টরা নেয় না, নেয় মেনলি হিস্ট্রি, জিওগ্রাফি। যারা স্টুডেন্টরা নেয় মনে করে কি যে আমরা যেটা পড়ছি এটা হয়ে যাবে, কিন্তু ইট ইজ রং, এটা সম্পূর্ণ ভুল। কারণ অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা নতুন, একটা সমগ্র সাবজেক্ট, একটা মিশ্রণ। এর মধ্যে যেমন আছে হিস্ট্রির পার্ট, কিছুটা সোশিওলজির পার্ট আছে, কিছুটা বায়োলজির পার্ট আছে, কিছুটা এমব্রায়োলজির পার্ট আছে, কিছুটা প্যালিওন্টোলজি ঢুকে যাচ্ছে। একটু একটা মিশ্রণ সাবজেক্ট, মোস্ট ইন্টারেস্টিং। অ্যানথ্রোপোলজি বলতে দ্য স্টাডি অফ ম্যান, অর্থাৎ মানুষ সম্পর্কিত পড়াশোনা, নিবিদ্যা। ক্লিয়ার? আচ্ছা, অপশনাল অ্যানথ্রোপোলজির যে WBCS এর জন্য ব্যাচ আছে, সেই ব্যাচটা হচ্ছে সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, মান্থলি 8টা আর একটা এক্সট্রা, মোট মান্থলি 9টা করে ক্লাস হয়, 9 ঘন্টা। প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে বাংলা ইংলিশ বোথ ভার্সার নোট হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করা হয়। সেই নোটটা তুমি পেয়ে গেলে, নোটটা মুখস্থ করলে, তারপরে সেই নোটটার উপরে তুমি এক্সাম দাও। এক্সাম দিয়েছো, এক্সামটা কীভাবে দেবে? লাইভ এক্সাম হবে, ক্যামেরা অন করে লাইভ এক্সাম হবে। তোমাকে লাইভ এক্সাম দেওয়ার পরে সেই খাতাটা PDF স্ক্যানার দিয়ে, মানে ডক স্ক্যানার আছে, অ্যাডোব স্ক্যানার আছে, দিয়ে তোমাকে গ্রুপে আপলোড করতে হবে। সেই 4টে খাতার উপরে কিন্তু অ্যানথ্রোপোলজি রিভিউ ক্লাস, এক্সাম রিভিউ ক্লাস হবে। সে এক্সাম রিভিউ ক্লাসটা কি সেম নোট পড়ে তোমার একটা বন্ধু বেটার নাম্বার পাচ্ছে, তুমি পাচ্ছ না, তার কারণটা কি? সেই ভুলগুলোকে যেন পুনরাবৃত্ত না হয়। কারণ WBCS এর জন্য আমরা MCQ প্র্যাকটিস করে করে আমরা পাজেলড হয়ে গিয়েছি। কারণ এটা ডেসক্রিপটিভ পার্ট, তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, আমাদের চর্চাটাই থাকে না, আমাদের অভ্যাসটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের লাইভ এক্সাম দেওয়াটা অত্যন্ত দরকার। ইট ইজ এ পিরিয়ডেবল পার্ট, ইট ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ অপশনাল অ্যানথ্রোপোলজি। যারা পড়াশুনো করছো, ক্লিয়ার করে এক্সাম দিতে হবে, পরিষ্কার করে এক্সাম দিতে হবে। এক্সামটা কমপ্লিট করার পরে এক্সাম রিভিউ ক্লাসে তুমি ধরতে পারবে তোমার কোন কোন ভুল ত্রুটিগুলো হয়েছে, যার জন্য নাম্বারটা কমে আসছে। সেই ভুল ত্রুটিগুলো যেন পুনরাবৃত্ত না হয়, সেই চেষ্টা করতে হবে। এবং আমার কাছে যে সাবস্ক্রিপশান আছে কম্পা একাডেমির, যদি কেউ ফুল পেমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই, যদি ইনস্টলমেন্টও পেমেন্ট করতে পারো, অনেক রকম সুবিধা আছে। তার জন্য ফোন করতে হবে 1 নাম্বার, অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, ফ্যাসিলিটিস 2021-এর জন্য ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে মেনের আগে। হয়ে যাওয়ার পরে তুমি তো 21-এর এক্সাম দেওয়ার পরে তুমি তো 22-তে টাচে না থাকলে তুমি তো ভুলে যাবে। তার জন্য তুমি চাইলে আবারও কিন্তু পুনরায় পড়তেও পারো WBCS এর জন্য, এবং এক্সামগুলোকে 22-র জন্য অ্যাটেন্ড করতে পারো। তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না, এক্সট্রা কোনো পেমেন্ট নেই। তুমি অফলাইন শুরু হলে তুমি বেলঘড়িয়া ব্যাচে আসতে পারো, তার জন্য কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে না, এক্সট্রা কোনো পেমেন্ট না। তুমি এখন BCS-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, 1 বছর পরে তুমি বললে আমি IS-এর জন্য পড়বো, সেক্ষেত্রে IS-এর যে ব্যাচ আছে সেই ব্যাচে নিয়ে নেবো। তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না, এক্সট্রা পেমেন্ট না। মোট পেমেন্ট অ্যানথ্রোপোলজি পুরোপুরি কমপ্লিট 5,000 টাকা, যতদিন না তুমি এক্সিকিউটিভ পাচ্ছ। যতদিন নর্মালি 21-এর ব্যাচ মেনের আগে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু 22-র জন্য মডিফাই নোট পেয়ে যাবে, তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। 22-র জন্য এক্সামগুলো অ্যাটেন্ড করতে পারবে, কোনো পেমেন্ট করতে হবে না। কারণ 21-এর এক্সাম দেওয়ার পর তুমি তো টাচে না থাকলে ভুলে যাবে, কারণ সেটাকেই 22-তে, কারণ 22 যখন এক্সাম হবে তখন 21-এর রেজাল্ট বেরোবে না। তার জন্য তোমাকে টাচে থাকতে হবে, ইনক্লুডিং 5,000 টাকার মধ্যে, ইনক্লুডিং তোমার হচ্ছে 5,000 টাকার মধ্যে ইনক্লুডিং ইন্টারভিউ।
তাহলে বোথ মেন্স এবং ইন্টারভিউ মিলে লাইফ টাইম সাবস্ক্রিপশন, অ্যানথ্রোপোলজি যতদিন এক্সিকিউটিভ পাচ্ছ, আইএএস এবং ডাব্লিউবিসিএস বোথ, ঠিক আছে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো, প্রত্যেকটা পিকচার এবং ডায়াগ্রাম দিয়ে প্রত্যেকটা নোট সুসজ্জিত, যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমার নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ, অবশ্যই নাম্বারে কল করবে এবং তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, শুভ বিজয়া।